ছেলেমেয়েরা সহজ পাঠের আসরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের পড়াবো তোমাদের থার্ড সেমের একটি কবিতা, নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা। এই মূল কবিতাটা বোঝানোর আগে কবি সম্পর্কে সংক্ষেপে দু এক কথা বলবো। খুব বেশি আমার বলার প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই এখানে দেখো অনেকটা লেখাই রয়েছে, তার সম্পর্কে মোটামুটি লেখা রয়েছে। আর কবি সম্পর্কে তো খুব বেশি প্রশ্ন আসছে না, সাধারণত তার কাব্যগ্রন্থ নিয়ে প্রশ্ন আসে বা এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এরকম প্রশ্ন আসে, কিন্তু তার ব্যক্তি জীবন খুব বেশি আলোচনার মধ্যে আসে না। তবুও বলে দিই যে বাংলা সাহিত্যেরই দুজন বিশিষ্ট লেখক লেখিকা নরেন্দ্র দেব এবং রাধারানী দেবীর কন্যা তিনি নিজেও বিশিষ্ট সাহিত্যিক। সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কবিতা তো আছেই, আমরা কবিতা পড়ব, এছাড়া গল্প, উপন্যাস, প্রবন্ধ, তারপরে ভ্রমণ কাহিনী, তার আত্মকথা, এরকম বিভিন্ন ধরনের লেখা তিনি লিখে গেছেন। পদ্মশ্রী পেয়েছেন, সাহিত্য একাডেমি পেয়েছেন, বিদ্যাসাগর পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, এরকম বিভিন্ন রকমের পুরস্কারও পেয়েছেন। অধ্যাপিকা ছিলেন, ফলে বহুমুখী প্রতিভার অধিকারী নবনীতা দেবসেন। কিন্তু আবারও বলছি যে খুব বেশি কেন বলবো না, তোমাদের মাথা ভার করব না। তোমাদের কাছে যে প্রশ্নগুলো আসবে এমসিকিউ, এবারের তোমরা জানো থার্ড সেম তোমাদের এমসিকিউ ভিত্তিক, সেই এমসিকিউতে কবি সম্পর্কে তো খুব কিছু আসবে না, বা বড় প্রশ্নও যখন এরপরে ফোর্থ সেমে তোমরা যখন যাবে তখন তোমাদের এগুলো থাকছে না, নতুন যেগুলো পাঠ্য থাকবে তাতেও কবি সম্পর্কে বা লেখক সম্পর্কে খুব বেশি কিছু তোমাদের লিখতে হয় না। বড়জোর তোমরা তোমাদের লেখার মধ্যে তার কাব্যগ্রন্থ বা কোন গল্পগ্রন্থ থেকে কিংবা কোন জায়গা থেকে এটা নেওয়া হয়েছে, যদি কোনো অংশ বিশেষ থাকে তাহলে সেইটা বড়জোর তোমরা লিখতে পারবে বা লিখতে হবে তোমাদের, তার বেশি কিন্তু কিছু নয়। ফলে তোমরা নিশ্চয়ই আমি বলবো নবনীতা দেবসেন সম্পর্কে এই নিচে তোমাদের যেটুকু লেখা রয়েছে এটুকু তোমরা পড়বে। আর আমি তোমাদের পড়াতে গিয়ে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা। এই কবিতাটা নেওয়া হয়েছে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থ থেকে। এইবার তার কিন্তু আরও কয়েকটা কাব্যগ্রন্থের নাম তোমরা মনে রেখে দেবে, যেমন ধরো তার প্রথম কাব্যগ্রন্থ যেটা ছিল প্রথম প্রত্যয়, স্বাগত দেবদূত, তুমি মনস্থির করো, আর এছাড়া শ্রেষ্ঠ কবিতা তো আছেই। এক্ষেত্রে যেটা হয় অনেক সময় সেটা হচ্ছে যে কয়েকটা কাব্যগ্রন্থের নাম দেওয়া হলো বিভিন্ন কবির, এবার বলা হলো এর মধ্যে কোনটি নবনীতা দেবসেনের, বা চারটে কাব্যগ্রন্থের নাম রইল, বলা হলো এর মধ্যে কোনটা নবনীতা দেবসেনের নয়, এটা হতে পারে। এছাড়া বাকি প্রশ্ন কিন্তু টেক্সচুয়াল, তাই আমরা টেক্সটের মধ্যেই ঢুকে পড়ব। ভারী সুন্দর একটা কবিতা জানো। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দক্ষিণী জননী, দিগ্বিজয়ে যেতে হবে। দৌড়ানি দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। আমি প্রথম স্তবকটা পড়লাম। এটা ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা তোমাদের বিশেষভাবে বলে দেব, সেটা হচ্ছে অনেক জায়গাতেই অনেক বইতেই এই কবিতাটাকে নারীবাদী কবিতা বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একেবারেই নারীবাদী কবিতা নয়, এটা মানবতাবাদী কবিতা। আর একজন লেখিকা যদি হন, অর্থাৎ কবি যদি একজন নারী হন, তার মানে কি তিনি নারীবাদী কবিতা লিখছেন নাকি?
এমন কোনো কথা নেই। কারণ রবীন্দ্রনাথ যখন লিখছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা, এই যে কবিতাটা লিখছেন, তিনি তো লেখক তো রবীন্দ্রনাথ, কিন্তু তিনি তো লিখছেন নারীবাদী কবিতা, তাই না? তাহলে নারীবাদী লিখতে হলে যে নারী হতে হবে, পুরুষ হবে না, আর নারী হলেই তিনি নারীবাদী লিখবেন এমন কোনো কথা নেই। একজন কবি, তিনি নারী হন বা পুরুষ হন, তিনি তার মনের যে ভাবটা সেটাই তিনি তার কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন। আর এটাও কথা, এটাও একটা জিনিস তোমাদেরকে বলবো, যে একজন কবি তিনি একটা বিশেষ প্রেক্ষিতে দাঁড়িয়ে হয়তো একটা কবিতা লিখছেন, কিন্তু লেখার পর সেটা কিন্তু সর্বজনীন হয়ে যাচ্ছে, সমস্ত মানুষের জন্য হয়ে যাচ্ছে। এবং কবিতার ক্ষেত্রে বিশেষ করে এটা হয়, সেটা হচ্ছে পাঠক যে পড়বে সে কিভাবে দেখছে, সে কিভাবে ব্যাখ্যা করছে, এটা একেবারেই পাঠকের ওপরে নির্ভর করে। তাই ব্যক্তি আমি পাঠক হিসাবে এটাকে কোনোভাবেই নারীবাদী কবিতা বলে মনে করতে পারছি না। রক্তে আমি রাজপুত্র, রাজপুত্র বলতে আমরা কি বুঝি? রাজপুত্র, রাজকন্যা, এগুলো আমাদের কাছে একটা একটা কল্পনার জগৎ খুলে দেয়, একটা স্বপ্ন। রাজপুত্র আর রাজকন্যা মানেই তারা খুব সুন্দর দেখতে হবে, তারা প্রচুর ধন সম্পদের অধিকারী হবে এবং তারা সর্বগুণ সম্পন্ন হবে। যেমন ধরো, তোমরা যখন কোনো সিনেমা দেখো, যে ভাষার সিনেমাই হোক না কেন, তোমরা দেখবে যে নায়ক যে সে হয়তো সবই পারে। সে হয়তো ডাক্তার, তার সঙ্গে সে ঘোড়াও চালাতে পারে, সে প্লেনও চালাতে পারে, সে গাড়িও চালাতে পারে, সে দারুণ ভালো ক্রিকেটও খেলতে পারে, সে অপূর্ব সুন্দর গান গাইতে পারে, আবার কোনো একটা অনুষ্ঠানে সে চমৎকার নাচতেও পারে। এই যে নায়ককে আমরা এরকম দেখি বা কোনো নায়িকাকে এরকম দেখি, এটা কি বাস্তবে সম্ভব? বাস্তবে এটা হয় না। আসলে এটা আমাদের কল্পনা। আমরা ভাবি যদি এরকম হতো, আমি যদি এরকম হতে পারতাম তাহলে কি রকম হতো। এটা আমাদের একটা সম্পূর্ণ একটা স্বপ্নের জগৎ। রাজপুত্র রাজকন্যা বলতে আমরা এটাই বুঝি। তবে কি বলতো, রাজপুত্র রাজকন্যা এরা হচ্ছেন মানে আমাদের এখনকার ভাষায় যদি বলি তাহলে বলতে হবে যে একদম প্রিভিলেজড ক্লাসের, মানে সব রকম সুযোগ সুবিধে পাওয়া যে মানুষরা, তাদের ঘরের সন্তানরা রাজপুত্র রাজকন্যা। কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু সাধারণ মানুষ। ওই রকম ঘর এখন তো আর রাজা রানী তেমন নেই, একে সাংঘাতিক বড় লোক বলতে আমরা যা বুঝি সেখানে। কিন্তু তারা কজন? সাধারণ মানুষই কিন্তু পৃথিবীতে বেশি। এবার লেখিকা কিভাবে শুরু করছেন দেখো, রক্তে আমি রাজপুত্র। অর্থাৎ রক্তে এই কথাটা বলতে আমরা ব্যবহার করি, খুব ব্যবহার করি। যেমন ধরো, কোনো বাবা মা দুজনেই হয়তো খুব গুণী, খুব শিক্ষিত, তাদের সন্তান যখন শিক্ষিত হয় বা লেখাপড়ায় ভালো হয়, তখন লোকে কি বলে? লোকে বলে যে হবে না, তো রক্তেই আছে এটা। কারোর বাবা বা মা যদি ভালো গান করেন, তার সন্তানও যদি ভালো গান করেন, তাহলেও বলা হয় আরে ও তো রক্তেই আছে সুর। আসলে এটা আমাদের কথার কথা। ব্যাপারটা হচ্ছে জিন। তোমরা জানো যে ডিএনএ আরএনএর সংযোগে যে জিন হয়, সেই জিনটা হচ্ছে যে আমাদের বংশগতির মৌলিক একক। এবং একটা বংশের পিতা মাতার গুণাবলীর যে ধারাটা সন্তানের মধ্যে আসে, সেটাই হচ্ছে জিনের মাধ্যমে আসে। এটাই হচ্ছে বংশগতির মধ্য দিয়ে আসে। যে যেমন ধরো, সেটা স্কিন কালার হতে পারে, সেটা চোখের মনির রং হতে পারে, চুলের রং হতে পারে, চুলের ধরন হতে পারে, কণ্ঠস্বর হতে পারে,
মেধা হতে পারে, সবই হতে পারে, সবই কিন্তু আসছে ওই জিন সূত্রে। এই জিন সূত্রে, এটা এখনকার ভাষায় আমরা এগুলো বলি, কিন্তু বেশিরভাগ কিন্তু লোকে মানে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে লোকে বলে রক্তে এটা আছে, ওর রক্তে এটা আছে, তো ও তো হবেই। তা সেই লেখিকা সেই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বা সাধারণ মানুষের কথার ভঙ্গিতেই বললেন, রক্তে আমি রাজপুত্র। অর্থাৎ আমার রক্তের মধ্যে রাজপুত্রের যেসব গুণাবলী সেগুলো সবই আছে। অর্থাৎ প্রতিটি মানুষ, পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু গুণ আছে, এবং প্রতিটি মানুষ কিন্তু অসীম শক্তির আধার। সে যদি চায় তাহলে সে অনেক কিছু করতে পারে, কিন্তু এই বিশ্বাসটা তার থাকতে হবে যে আমি অসীম শক্তির আধার, আমি চাইলে অনেক কিছু করতে পারি, আমি চেষ্টা করব। চেষ্টা করলেই কিন্তু তার গুণটা প্রস্ফুটিত হয়, বিকশিত হয়, অন্যথায় কিন্তু হয় না। রাজপুত্র, এখানে রাজপুত্র কথাটাকে ব্যবহার করা হচ্ছে সেই শৌর্য, বীর্য, সর্বগুণের একটা আধার হিসেবে রাজপুত্র শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু রাজার ছেলে হলেই কি সে বীর হয় নাকি সব সময়? বা দেখা যায় হয়তো খুব গুণী বাবা মা, তার সন্তান হয়তো সেভাবে কোনো গুণই পেল না, এরকম অনেক সময় যে হয় না তাও নয়। যেমন জিন সূত্রে সে ভালোটা পায়, আবার অনেক সময় দেখা যায় যে সে হয়তো সব ভালোটা পেল না, বা সে চেষ্টাই করলো না তার গুণটাকে বিকশিত করার, তাই সে সেভাবে সফল হতে পারল না। প্রতিটি মানুষের মধ্যে গুণ আছে, রক্তের মধ্যে, তার জিনের মধ্যে গুণ আছে, তাকে বিকশিত করার চেষ্টা করতে হবে। তাহলে আমি নিজের সম্পর্কে কথক বলছেন, রক্তে আমি রাজপুত্র, আমার রক্তে গুণগুলো রয়েছে, রাজপুত্রের মতো সব গুণই আমার মধ্যে রয়েছে। হলেনি বা দক্ষিণী জননী, আমার মা দক্ষিণী। কারণ আমাদের রূপকথার গল্পে আমরা দেখি যে রাজার দুয়োরানী আর সৌরানী থাকে। দুয়োরানীকে যে রানীকে রাজা একদম পছন্দ করেন না, যার কোনো যত্ন নেই, যাকে হয়তো কুঁড়ে ঘরে থাকতে হয়, যিনি রাজপ্রাসাদেও স্থান পান না, অবহেলিত যে রানী, তিনি হলেন দুয়োরানী। আর সৌরানীকে পাটরানী, যিনি রাজার অত্যন্ত প্রিয় এবং যিনি রাজপ্রাসাদে থাকেন, সমস্ত সুযোগ সুবিধে যিনি ভোগ করেন, তিনি হলেন সৌরানী। আর যিনি কোনো কিছুই পান না, যিনি সম্পূর্ণভাবে অবহেলিত, তিনি হলেন দুয়োরানী। তাহলে বলছেন হলেনি বা দুঃখিনী জননী, আমার মা দুঃখিনী। অর্থাৎ এখানে বুঝতে হবে যে আমি খুব সাধারণ ঘরের মানুষ, আমার মা দুয়োরানীর মতোই খুব সাধারণ ঘরে কুটিরে থাকা একজন মানুষ, আমি তার সন্তান। দিগ্বিজয় যেতে হবে। দিগ্বিজয় মানে কি? চারদিককে জয় করা। সেটা বাহুবলেও হয়, সেটা বুদ্ধিতে হয়, সেটা গুণে হয়, নানাভাবেই জয় করা যেতে পারে। আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ করে চারদিকের সমস্ত রাজ্যগুলোকে জয় করে নিতেন, তিনি দিগ্বিজয়ী রাজা বলে স্বীকৃত হতেন। আবার গুণে দিগ্বিজয় যারা করেন, পৃথিবীর বড় বড় মনীষীরা, সাহিত্যিকেরা, যারা তাদের গুণ দিয়ে চারদিকের মানুষের মনকে জয় করে নিয়েছেন, তারাও কিন্তু দিগ্বিজয়ী। সেদিক থেকে বিদ্যাসাগর দিগ্বিজয়ী, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এরা সবাই তো দিগ্বিজয়ী। রাজা রামমোহন রায় কে নন বলো? সম্রাট অশোক, সম্রাট আকবর, বা ধরো চন্দ্রগুপ্ত মৌর্য, এরাও যেমন বীর, দিগ্বিজয়ী বীর, আবার ঠিক সেই রকম যারা গুণী মানুষ, তারাও কিন্তু দিগ্বিজয়ী। তো বলছেন আমার জননী দুঃখিনী হলেই বা কী হবে, আমাকে দিগ্বিজয় যেতে হবে। আমি তো অসীম শক্তির আধার, তাই আমাকে দিগ্বিজয় করতে হবে, চারদিককে জয় করতে হবে।
সেটা নট নেসেসারিলি যুদ্ধ করে, গুণ দিয়ে, আমার সক্ষমতা দিয়ে, আমার প্রতিভা দিয়ে দিগ্বিজয় করতে হবে। দুয়োরানি দিলেন সাজিয়ে, অর্থাৎ আমার মা, তিনি তো দুয়োরানি, গরিব দুঃখিনী, তিনি কুঁড়ে ঘরে থাকেন, তিনি আমাকে সাজিয়ে দিলেন। সেই দুয়োরানির পুত্র আমি যাচ্ছি দিগ্বিজয় করতে। কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, আমার কোনো কিছুই নেই। আমি যে দিগ্বিজয় যাচ্ছি, যুদ্ধ করতে গেলে যারা যোদ্ধা তাদেরকেই থাকতো, কবচ কুণ্ডল থাকতো। এই যে কবচ কুণ্ডল কথাটা, এটা আসলে মহাভারতের একটা কাহিনী থেকে এসেছে। সেটা হচ্ছে যে বলা হয়, কাহিনীতে রয়েছে আর কি, যে কুন্তির যে প্রথম পুত্র কর্ণ, যিনি সূর্যের পুত্র বলা হয় তাকে, তিনি কবচ আর কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তো ক্ষত্রিয় ছিলেন, অর্থাৎ যোদ্ধা ছিলেন বিরাট, তিনি কবচ কুণ্ডল নিয়ে জন্মেছিলেন। কিন্তু এই কবচ কুণ্ডল থাকলে তাকে পরাস্ত করা যাবে না, এই জন্য ইন্দ্র, যার বরে অর্জুনের জন্ম, অর্জুনের সঙ্গে যখন কর্ণের যুদ্ধ হবে তার আগে ইন্দ্র ছদ্মবেশে এসে তার কাছ থেকে ওই কবচ আর কুণ্ডলটা চেয়ে নিয়েছিলেন। এরকম একটা গল্প আছে। তা সেটাই বলছেন যে যুদ্ধের আঘাতের থেকে নিজেকে বাঁচানোর জন্য যে কবচ অর্থাৎ বর্ম দরকার, সেটা আমার নেই, কারণ আমার দুঃখিনী মা সেটা আমাকে দিতে পারেনি। আমার ধনুক নেই, তুনির মানে যার মধ্যে তীর থাকে সেই তুনির নেই, তীর মারবো যে ধনুক সেটাও নেই, শিরস্ত্রাণ অর্থাৎ মাথায় যে একটা মাথাকে আবৃত করে রাখতো ক্ষত্রিয়রা, যেটা পরে যুদ্ধের সময় যাতে মাথায় আঘাত না লাগে, সেই যে জিনিসটা তাকে বলা হতো শিরস্ত্রাণ, সেটাও নেই, কিছুই নেই, কোনো কিছুই ছিল না। কিন্তু কি ছিল? শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, মায়ের আশীর্বাদ স্বরূপ দুটি জিনিস আমার ছিল। কি কি জিনিস? এক, এই জাদু অশ্ব, এক মায়াবী ঘোড়া। কিরকম মায়াবী? মরুপথে সেই হয় উট, অর্থাৎ মরুভূমির মধ্য দিয়ে তো ঘোড়া চলতে পারে না, তাহলে যখন মরুভূমির মধ্য দিয়ে আমাকে যেতে হয় তখন সে উট হয়ে যায়, যে মরুভূমিতে চলতে পারে। আকাশে পুষ্পক, আমাদের রামায়ণ মহাকাব্যে আছে যে রাবণ রাজার একটা রথ ছিল যে আকাশ দিয়ে উড়ে যেত, তার নাম পুষ্পক রথ। তাই আকাশ পথে যখন আমাকে যেতে হবে তখন এই ঘোড়াটা পুষ্পক রথ হয়ে যায়। আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, সিন্ধু মানে সমুদ্র, সমুদ্রের জলে ওই ঘোড়াটাই সপ্তডিঙা হয়ে যায়। এটাও আমাদের একটা কনসেপ্ট, সপ্তডিঙা অর্থাৎ 7টা নৌকো নিয়ে তৈরি একটা নৌবহর, সপ্তডিঙা মধুকর। এটা মনসামঙ্গলে চাঁদ সদাগরের গল্পের মধ্যে এটা রয়েছে যে সপ্তডিঙা মধুকর, যে বাণিজ্য যাত্রা যখন করতেন আমাদের যারা ব্যবসায়ী ছিলেন, তাঁরা যখন বাণিজ্য যাত্রা করতেন বণিকেরা, তখন এরকম অনেকগুলো নৌকো একসঙ্গে নিয়ে ধনরত্ন জিনিসপত্র বোঝাই করে নিয়ে যেতেন। সেরকম যখন সিন্ধু জলে যাওয়ার প্রয়োজন তখন এই জাদু অশ্বটাই হয়ে যাবে সপ্তডিঙা মধুকরের মতন আর কি, সপ্তডিঙা হয়ে যাবে। আর তেপান্তরে বিরাট মাঠ, আমাদের রূপকথার গল্পে আছে তেপান্তরের মাঠ, যার যার যেন কোনো শেষই নেই, এমন এক মাঠ। সেইখানে সে হবে পক্ষীরাজ ঘোড়া। পক্ষীরাজ ঘোড়া মানে যে ঘোড়া উঠতে পারে। পক্ষীরাজ ঘোড়া তো একটা কল্পনা, একটা কনসেপ্ট। পক্ষীরাজ ঘোড়া বলে তো আদতে কিছু নেই, কোনো ঘোড়া আকাশে উঠতে পারে না। তার নাম রেখেছি বিশ্বাস, অর্থাৎ আমার যে জাদু অশ্বটা তার নাম রেখেছি বিশ্বাস। আসলে এইবার মূল অর্থটা বলি, বিশ্বাস, মনের বিশ্বাস, আমি পারবো, আমি পারি, আমি করতে পারবো।
এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা যখন কোনো মানুষের মনে থাকে তখন সে সমস্ত বিপরীত পরিস্থিতির মধ্যেও লড়াই করে এগিয়ে চলতে পারে। এই যে বলা হচ্ছে যে মরুপথে সে হয় উট, অর্থাৎ যখন মরুভূমির মতো চারদিক কোনো কিছু পাচ্ছি না, একটা ভয়ঙ্কর প্রতিকূল পরিস্থিতি, সেটাকেই মরুভূমির সঙ্গে তুলনা করা হচ্ছে। কারণ মরুভূমির মতো দিয়ে যাত্রাটা তো খুব কঠিন, সেই জন্য বলা হচ্ছে জীবনের এই যে যাত্রা পথে খুব নানান রকম উত্থান পতন আসে, নানান রকম সমস্যা আসে, সেই সময়টাকে বলা হচ্ছে মরুপথ। মরুপথে ওই যে জাদু অশ্ব, যার নাম বিশ্বাস, সে হয় উট, অর্থাৎ উটের মতন সে মরুভূমির ওপর দিয়েও আমাকে পার করে নিয়ে যায়। কে নিয়ে যায়? আসলে আমার বিশ্বাস যে আমি পার হতে পারবোই এই মরুভূমিকে। আবার যখন আকাশপথে উড়ে চলার প্রয়োজন হবে আমি তাই যাব, সেটাও আমাকে নিয়ে যাবে আমার এই বিশ্বাস। সমুদ্রে সপ্তডিঙার মতন হয়ে যাবে আমার বিশ্বাস, অর্থাৎ উথাল পাথাল সমুদ্রের মধ্যে সাঁতার কেটে যাচ্ছি আমি, কোনো ডিঙা নেই, কোনো জাহাজ নেই, কিন্তু আমি সেই সমুদ্র অর্থাৎ জীবনের যে ঢেউ, যে প্রতিকূলতার ঢেউ যে আসে আমাদের জীবনে, তাকে সাঁতরে পার হব আমি। কিসের জোরে? বিশ্বাসের জোরে। আর তেপান্তরের মাঠে যে পথ আর শেষ হচ্ছে না, যে কঠিন সময় আর শেষ হচ্ছে না, তাকে শেষ করার জন্য আমাকে যেতেই হবে, যেমন করে হোক তাকে শেষ করতে হবে, এবং সমস্ত বাধা বিপত্তিকে পার করে আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে। সেটা কে নিয়ে যেতে পারে আমাকে? সেই জাদু অশ্ব। জাদু অশ্বটা কি? আসলে আমার মনের বিশ্বাস। মনের বিশ্বাস মানে আত্মবিশ্বাস, আমি পারি, আমি পারবো, আমি সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারবো। এটা হলো তার আশীর্বাদী প্রথম জিনিসটা, সেটা হচ্ছে বিশ্বাস। আর দুই, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, মন্ত্র দিয়ে পবিত্র করা তরোয়াল। সেটা কোথায় ভরা আছে? তরোয়াল ভরা থাকে একটা খাপের মধ্যে, সেটা কোমরে বাঁধা থাকে, সেই খাপের মধ্যে তরোয়ালটা ভরা থাকে। কিন্তু উনি বলছেন তরোয়ালটা ভরা আছে আমার হৃদয়ের মধ্যে, আমার মনের মধ্যে। মন্ত্রপুত অসি, যেটা একটা শানিত ইস্পাত খণ্ড। তরোয়াল তো তাই, একটা ধারালো ইস্পাতের টুকরো তরোয়াল, এতটাই ধারালো যে সেটা দিয়ে মানুষের মাথা কেটে ফেলা যায়, একটা মানুষকে দু টুকরো করে ফেলা যায়, কেমন। এবং আগেকার দিনে যখন বীরেরা তরোয়াল নিয়ে যুদ্ধ করত, অনেক সময় এরকম হতো যে কারো একজনের তরোয়াল হয়তো ভেঙেই গেল, কিন্তু আমার তরোয়ালটা এমন যেটা অভঙ্গুর, যেটা ভাঙে না, কখনো ভাঙবে না, কারণ ওটা মায়ের আশীর্বাদিত। এই তরোয়ালটা, তরোয়াল দিয়ে লোকে কি করে? যুদ্ধ জয় করে। কোন যুদ্ধ? সবসময় কি দেশ জয়ের জন্য যুদ্ধ? সবসময় কি রক্তক্ষয়ী যুদ্ধ? না, কখনোই নয়। জীবন যুদ্ধ। জীবন যুদ্ধকে জয় করব যে অস্ত্রে, সেটা হচ্ছে অসি বা তরোয়াল। আর সেই তরোয়ালটার নাম কি? ভালোবাসা, অর্থাৎ মনের ভালোবাসা। মনে ভালোবাসা রাখো। যদি মনে ভালোবাসা থাকে আর মনে বিশ্বাস থাকে, মানুষের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তুমি সব কিছুকে জয় করে নিতে পারবে। সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে তুমি জয় করে নিতে পারবে তোমার বিশ্বাস আর ভালোবাসা দিয়ে। তুমি যদি কারোকে ভালো না বাসতে পারো, তুমি যদি ঈর্ষাপরায়ণ হও, তাহলে তুমিও তো অন্যের কাছ থেকে ভালোবাসা পাবে না। যেমন ধরো, আমি তোমাদের একটা উদাহরণ দিই। ইতিহাসে অ্যাটিলার নাম আছে। অ্যাটিলা একজন ভীষণ একজন হুন রাজা, যিনি ছিলেন সাংঘাতিক নিষ্ঠুর।
তার নাম আছে, কিন্তু তার নাম কি শ্রদ্ধার সঙ্গে আছে? নেই। লোকে তাকে শ্রদ্ধার সঙ্গে দেখে না। কিন্তু মহামতি অশোক, বলা হয় যে তিনি কলিঙ্গ যুদ্ধের পর তার মানসিকতার পরিবর্তন হয়েছিল। হ্যাঁ, কলিঙ্গ যুদ্ধ রক্তক্ষয়ী ছিল, সেটা ঠিক, কিন্তু পরবর্তীতে তিনি যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং ওই যে কষ্টটা, ওই যে দেখলেন রক্তক্ষয় তার মনের মধ্যে যে কষ্টটা এনে দিল, তার থেকে তার যে মানবিকতার যে উত্তরণটা হলো, যে তিনি মহামতি অশোক হয়ে গেলেন, চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়ে গেলেন। এই অশোকের নামটা যখন ইতিহাসে থাকছে, তখন সে নামটা শ্রদ্ধার সঙ্গে থাকছে। তিনি ভালোবাসা বিতরণ করেছিলেন। পরবর্তীতে তিনি আর কোনো যুদ্ধ করেননি। তিনি দিকে দিকে বুদ্ধের বাণীকে ছড়িয়ে দিয়েছিলেন। এই যে ভালোবাসা দিয়ে জয় করে নেওয়া, পৃথিবীতে কত মানুষ যারা মানুষকে ভালোবেসে, বিদ্যাসাগরের কথা ভাবো না, যে সেই মানুষটা সারা জীবন লোকের সাহায্যই করে গেছে। কেন সাহায্য করেছে? ভালোবেসেছে বলেই সাহায্য করেছে। ঠিক ভালোবাসা জিনিসটা ভীষণ প্রয়োজন, সেটাই তার শক্তি, যে আমি মানুষকে ভালোবাসতে পারি। তিনি পারতেন, তাই তাকে অনেকে ঠকিয়েছে, তার কাছ থেকে সাহায্য নিয়ে তার দুর্নাম করেছে, ঠকিয়েছে, সেটা তার প্রবৃত্তি। কিন্তু এই মানুষটা কিন্তু আসলে কিন্তু তারা নিজেরাই ঠকেছে। কারণ এই যে মানুষটা, যারা এত বড় হৃদয়, যিনি এত মানুষের জন্য ভেবেছেন, মানুষের কল্যাণের জন্য ভেবেছেন, তিনি ইতিহাসে কিন্তু শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে চিরস্থায়ী হয়ে রয়েছেন। তিনি ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন। তিনি তরোয়াল হাতে যুদ্ধ করতে যাননি, কিন্তু তাঁরও হৃদয়ে ছিল ওই মন্ত্রপুত অসি, যার নাম ভালোবাসা। তাই দিয়ে তিনি জয় করে নিয়েছেন জীবনের ওঠা পড়া সব কিছুকে। অর্থাৎ এই যে রাজপুত্র, রক্তে আমি রাজপুত্র, আমি এমনিতে রাজপুত্র নেই, আমি গরিবের সন্তান, কিন্তু রক্তে আমার সেই রাজপুত্রের গুণাবলী রয়েছে। অর্থাৎ আমার ভেতরে ওই যে আবারও বলছি, সর্বশক্তির আধার, মানুষের মধ্যে সমস্ত গুণাবলী রয়েছে। আমি তাকে বিকশিত করব। বিকশিত করার জন্য আমার কোনো সুবিধে নেই। রাজপুত্রে যেসব সুবিধে থাকে, ওই যে বললাম, তারা হচ্ছে প্রিভিলেজড ক্লাস, সব রকম সুযোগ সুবিধে পায়, কিন্তু আমি সব সুযোগ সুবিধা পাই না, আমার কোনো সুবিধেই নেই। কিন্তু আমি লড়াই করি। আমার মধ্যে দুটো শক্তি আছে, একটা হচ্ছে আমার বিশ্বাস বা আত্মবিশ্বাস, আর একটা হচ্ছে আমার ভালোবাসা। এই দুটোর জোরেই আমি জীবন যুদ্ধে জয়ী হব এবং আমি কি করব? নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে। ভয়ঙ্কর মরুভূমি, চারদিকে শুধু বালি আর বালি, কোথাও এক ফোঁটা জল নেই। এই করতে 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 সেই যে মরুদ্যান, সেখানে যখন মানুষ পৌঁছতে পারে, যেখানে খেজুর গাছ আছে, যেখানে জল আছে, সেটাই তো মানুষের লক্ষ্য। মরুভূমিকে পার হয়ে সে মরুদ্যানে পৌঁছনো, এটাই তো মানুষের লক্ষ্য। অর্থাৎ আমাদের জীবনে যত ওঠা পড়া, ভাঙা গড়া, দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে জীবনের একটা লক্ষ্যে পৌঁছানো। আমি একটা কিছু করব। সেই বিবেকানন্দের একটা কথা আছে না, যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও। সে একটা দাগ রাখার জন্য আমি কিছু একটা করব এবং আমি পৌঁছবই সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে, সেই খেজুরের দ্বীপে আমি সেইখানে পৌঁছবো। অর্থাৎ আমি আমার লক্ষ্যে পৌঁছবো। আমার আত্মবিশ্বাস আর আমার হৃদয়ের ভালোবাসা, এই দুটি অস্ত্রকে সঙ্গে করে আমি আমার জীবনের সমস্ত ওঠা পড়াকে অতিক্রম করে, জীবন সংগ্রাম করে, জীবন যুদ্ধে জয়ী হয়ে আমার লক্ষ্যে শেষ পর্যন্ত পৌঁছবো। এটাই হচ্ছে কবিতাটা, দিগ্বিজয়ের রূপকথা। অর্থাৎ রূপকথায় যে দিগ্বিজয়ের কথা শোনা যায়, আমরাও সেরকম করে দিগ্বিজয় করতে পারি। আমরা প্রতিটা মানুষ করতে পারি, স্ব ক্ষেত্রে করতে পারি। শুধু ওই আত্মবিশ্বাস আর ভালোবাসা, এই দুটো জিনিস আমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে।
এবং এ দুটোই যেন আমাদের দুঃখিনী মায়ের আশীর্বাদ। সবাই পৃথিবীতে ধনী হয় না, সবাই সব রকম সুযোগ সুবিধে পায় না, সবাই সব গুণের অধিকারীও হয় না, কিন্তু তার মধ্য দিয়েও সে অনেক কিছু করতে পারে। চেষ্টা করলে মানুষ অনেক কিছুই করতে পারে। এই কবিতাটা হচ্ছে সেই আত্মবিশ্বাসের কবিতা, কবিতাটা সেই মানবতাবাদের কবিতা, সেই কবিতা যে মানুষকে বলে যে তুমি পারবে। এই যে এখানে কথক বলছেন আমি পারবো, আমি পারবো মানে আমি তো তোমাদেরই প্রতিনিধি, অর্থাৎ সাধারণ মানুষের প্রতিনিধি। আমি পারবো মানে তোমরাও পারবে, আমার মধ্যে এই ক্ষমতা আছে, আমি পৌঁছতে পারবো মানে তোমরাও পৌঁছতে পারবে। এটাই হচ্ছে মূল বক্তব্য। কবিতাটা আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা দেখব আমাদের কি কি ধরনের প্রশ্ন আসে। সাধারণত মানে আমরা যেটা দেখে নিয়েছি আমাদের ক্লাস 12-এ, এই যে তোমার 3rd সেমে যে প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু আমাদের 7টা ভাগে বিভক্ত থাকবে। আমি এর আগেও তোমাদের বলেছি, আবারও বলছি, সাধারণ এমসিকিউ যেগুলো তোমরা এতকাল করে এসেছো, ক্লাস 10 পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত যেগুলো তোমরা করে এসেছো। যেমন রক্তে আমি কি, রাজপুত্র, রাজকন্যা, বণিকপুত্র, কৃষক পুত্র দেওয়া হলো, তার থেকে তোমাকে বেছে নিতে হলো, সাধারণ এমসিকিউ। এছাড়া শূন্যস্থান থাকবে। কবিতার ক্ষেত্রে শূন্যস্থানটা কিন্তু থাকবেই, কারণ এটা কবিতার ক্ষেত্রে, কবিতাটা তো মনে রাখা ছোট, ফলে তোমরা বারবার পড়লে মনের মধ্যে একদম ছবির মতন এটা আঁকা হয়ে যাবে, তার ফলে এখান থেকে শূন্যস্থান কিন্তু আসবেই। সত্য মিথ্যা 4টে স্টেটমেন্ট দেওয়া হলো, কোনটা সত্যি কোনটা মিথ্যে। এখানে কিন্তু বারবার করে বলে রাখছি একটা জিনিস, প্রশ্নপত্রের ওপরেই তোমরা প্রথমেই স্টেটমেন্টগুলো দেখবে, নিজেরাই আগে মানে টিকমার্ক আর ক্রস, যেটা তোমার সত্য মনে হচ্ছে সেটাকে টিক, অন্যটাকে ক্রস, এইগুলো দিয়ে নেবে, দিয়ে তারপরে অপশনগুলোর সঙ্গে মেলাবে। না হলে কী হবে, যে তুমি অপশনগুলো দেখতে যাবে না, তুমি গুলিয়ে ফেলবে। কিন্তু নিজে যেই মাত্র ঠিক আর ভুল অপশনগুলোকে দাগ দিয়ে নেবে, তখন তোমার যেগুলো লেখা, যে অপশনগুলো তোমার দেওয়া আছে তার থেকে বেছে নিতে সুবিধে হবে। সত্য মিথ্যা গেল। তারপরে হচ্ছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস, দুদিকে দুটো স্তম্ভ থাকবে, তার থেকে এটার সঙ্গে এটা মিলছে, সেটা তুমি যখন মেলাচ্ছ তাহলে বাঁ পাশে যেটা আছে তার সঙ্গে ডান পাশে কোনটা আছে তুমি দাগ দিয়ে নাও, দাগ দিয়ে রাখো, বা ডান পাশের যে নম্বরটা ওটা লিখে নাও, তাহলে তোমার অপশনের সঙ্গে মেলাতে সুবিধা হবে। এছাড়া রিঅ্যারেঞ্জ, আগে পরে করা থাকবে জিনিসগুলো, তোমাকে সাজাতে হবে। যেমন ধরো নিশ্চিত পৌঁছবো তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, এটা যদি প্রথম লাইন হলো, আর পরে হলো এই জাদু অশ্ব, তারপরে হলো কবচ কুণ্ডল নেই, তারপরে হলো দুঃখিনী বা হলেনি বা দুঃখিনী জননী। আমি তো পুরো এলোমেলো করে দিয়েছি। তাহলে প্রথমে কোনটা, হলেনি বা দুঃখিনী জননী, কবচ কুণ্ডল নেই, তারপরে জাদু অশ্ব, তারপরে হচ্ছে তৃষ্ণাহর খরজুরের দ্বীপ। এটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম তোমাদের। এরকম করে রিঅ্যারেঞ্জ করতে হবে, সাজিয়ে লিখতে হবে আর কি, পরপর যেভাবে আছে। এছাড়া তো একটা বিবৃতি দেওয়া থাকবে, তার একটা কারণ দেওয়া থাকবে। এবার বিবৃতিটা আর কারণটা তোমার দেখে বলতে হবে যে বিবৃতিটা ঠিক কিনা, কারণটা ঠিক কিনা। আর এই যে কারণটা, এটা ওই বিবৃতিটার কারণ কিনা। এই যেমন ধরো কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, এটা হলো বিবৃতি ধরো। তারপরে হলো যে কথকের মা হলেন দুঃখিনী দুয়োরানী, এটা হলো কারণ। এবার তোমাকে কি বলতে হবে, তাহলে বিবৃতিটা সত্য, কবচ কুণ্ডল ইত্যাদি নেই, এটা সত্য। কথকের মা দুঃখিনী দুয়োরানী, এটাও সত্য। তার সঙ্গে কি, কথকের মা দুঃখিনী দুয়োরানী বলেই তার ওই জিনিসগুলো নেই, অর্থাৎ কারণটা বিবৃতির এটা কারণ এবং এটা সঠিক কারণ।
আবার এটা নাও থাকতে পারে, অন্য একটা কারণ দিয়ে দেওয়া হলো, একটা ভুল কারণ দিয়ে দেওয়া হলো। কথক সুরানির পুত্র দিয়ে দেওয়া হলো, সেটা ভুল, কারণটা ভুল, এবং এটা ওটার কারণ নয় সেটা বলতে হবে। সেটা তোমাকে দেখে বুঝে নিয়ে করতে হবে। এছাড়া থাকে হচ্ছে কেস স্টাডি, অর্থাৎ একটা কি দুটো লাইন লিখে দেওয়া হলো, সেটা থেকে তুমি অর্থটা কি বুঝলে সেইটা তোমাকে লিখতে হবে। যেমন ধরো এই যে কথাটা, যে এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। এইটা বলতে তুমি কি বুঝতে পারছো? এখানে মানুষের আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে, এখানে মানুষের অবিশ্বাসের কথা বলা হয়েছে, এখানে মানুষের বেদনার কথা বলা হয়েছে, এখানে মানুষের বঞ্চনার কথা বলা হয়েছে। কোনটা ঠিক? তাহলে আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। এই লাইন কটা পড়ে তুমি এইটা বুঝতে পারলে, কেস স্টাডি করে এই বিষয়টাকে বুঝে নিয়ে তার অর্থটা তুমি এখানে টিক দিচ্ছ, সঠিকটাতে টিক দিচ্ছ। কেমন? এই 7 রকমের প্রশ্ন তোমাদের হবে। কবিতাটা তোমাদের পড়িয়ে দিলাম। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধে থাকে, কোনো জায়গায় কোনো সমস্যা হয়, তাহলে আমাকে ইনবক্স করো, আমি চেষ্টা করব সেটা তোমাদেরকে বুঝিয়ে দিতে।